দুবাইয়ে বিপুল সম্পদের মালিক ৭০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে দুদক। সবাই আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী, রাজনীতিক। অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বললেন তারেক রহমান। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার মোকাবেলা করার আহ্বান। কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার। খুলেছে সব হল। উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অনশন অব্যাহত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ের সম্পদের পাহাড় গড়েছেন ৪৫৯ বাংলাদেশি। এর মধ্যে ৭০ জনকে চিহ্নিত করেছে দুদক। তালিকায় আছেন পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত, রাজনীতিক, ব্যবসায়ী সহ আওয়ামী লীগের ঘনিষ্ঠরা। তাদের বিরুদ্ধে দুবাইয়ে ৯৭২টি স্থাবর সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। এনবিআরের কাছে তাদের কর বিষয়ে তথ্য চেয়েছে দুদক। অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদনে উঠে আসে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২৩,৪০০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। হিসেব অনুযায়ী প্রতি বছর গড়ে ১,৮০,০০০ কোটি টাকা পাচার হয়। দুর্নীতি দমন কমিশনের এক অনুসন্ধানে উঠে আসে ৪৫৯ জন বাংলাদেশি নাগরিক বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৯৭২টি স্থাবর সম্পত্তি কিনেছে। এসব ব্যক্তিরা সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশের ব্যাংকে অর্থ পাচার করে সেই অর্থের বিনিময়ে গোল্ডেন ভিসা সুবিধার আওতায় আমিরাতে সম্পত্তি কিনেছেন। গত ১৬ এপ্রিল দুদকের এক চিঠিতে এসব ব্যক্তিদের আয়কর সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। এতে বলা হয়, দুবাইয়ে সম্পত্তি কেনা অর্থের উৎস হিসেবে সুইস ব্যাংক সহ বিভিন্ন বিদেশি ব্যাংকে রাখা অর্থ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। ৭০ জনের তালিকায় দেখা যায় সাবেক ব্যাংকার, রাজনৈতিক ও ব্যবসায়ীসহ বিদায়ী আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরাও রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, পাচার করা অর্থ ফেরত আনতে রাজনৈতিক ও কূটনৈতিক বিচক্ষণতার উপর নির্ভর করছে। তাই সেই দেশের আইন অনুযায়ী এটা প্রমাণ করতে হবে যে এটি বাংলাদেশ থেকে অবৈধ প্রক্রিয়া এসে সেখানে অবৈধ প্রক্রিয়া বা লিগ্যালাইজ হয়েছে। এটা খুব জটিল প্রক্রিয়া, কাজেই এখানে একদিক থেকে আমাদের আশাবাদী হতে হবে সম্ভব, কিন্তু এটা খুব সহজে চট করে স্বল্প মেয়াদে আসবে সেটা আশা করাটা কঠিন। দুদকের চিঠিতে উল্লেখ করা হয়, অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধানে ৩ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের নাম এবং কর সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২৯ এপ্রিলের মধ্যে পাঠাতে বলেছে দুদক। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তারাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মিলিতভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে নেতাদের সাথে রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লন্ডন থেকে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, জুলুমকারীদের ওপর জুলুম করতে চায় না বিএনপি। ৩১ দফা বাস্তবায়নই হবে জুলুম নির্যাতনের প্রতিশোধ। তারেক রহমান আরও বলেন, দেশ গঠনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করাই বিএনপির প্রধান কাজ। দলের ওপর সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে হবে। বিএনপির ৩১ দফা সবার কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রংপুর পুরো এলাকাটা যদি আমরা ধরি, রংপুর বিভাগ যদি পুরো আমরা ধরি, ৩ কোটি মানুষ কম বেশি ওতপ্রোতভাবে এটির সাথে জড়িত। কাজে তিস্তাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। যেভাবেই হোক আমাদেরকে তিস্তার সমস্যার সমাধানে একটা জায়গায় এসে পৌঁছতে হবে। আরও কিছু বিতর্কিত সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। বিতর্কিত ৩টি জাতীয় নির্বাচনে অতি উৎসাহী ভূমিকা রাখাসহ নানা অনিয়মে জড়িত শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। ধাপে ধাপে তাদের বিষয়ে তদন্ত শেষে দ্রুতই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পতন হয় স্বৈরাচার হাসিনা সরকারের। বিগত ১৬ বছরের স্বৈর শাসনের অন্যতম সহযোগী প্রশাসনের অনেক কর্মকর্তাই মাঠ থেকে সর্বোচ্চ পর্যায়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিল।
এদের প্রত্যক্ষ সহযোগিতায় অনুষ্ঠিত হয় 2014 সালের একচেটিয়া, 2018 সালের রাতের ভোট আর 24-এর ডামি নির্বাচন। সরকার এরই মধ্যে বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা ডিসিদের 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে, ওএসডি করেছে আরও 43 জনকে। নির্বাচনে বিতর্কিত ভূমিকা থাকা বাকি শতাধিক কর্মকর্তার তদন্ত চলছে। যাদের অতি উৎসাহী ভূমিকা পাওয়া যাবে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। সেই সঙ্গে হবে বিভাগীয় মামলা। অনিয়মের অভিযোগ আসা অনেক কর্মকর্তার বিরুদ্ধে চলবে দুদকের তদন্ত। গোয়েন্দা সংস্থার কাছে তাদের পুরো তালিকা পাঠিয়ে দিয়েছি। এই রিপোর্টটা আসার পরে কার কতটুকু আনুপাতিক হারে ওভার অ্যাক্ট ছিল সেটা বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের শুধু বাধ্যতামূলক অবসর বা ওএসডি করলেই হবে না, বিচারের আওতায়ও আনতে হবে। চাকরিচ্যুতি তার আসা যায় না, তার দরকারটা হলো পানিশমেন্ট। যে নিজস্ব আইনি প্রক্রিয়া ভায়োলেট করে যারা নির্বাচনকে প্রভাবিত করেছে তাদের যদি যথেষ্ট প্রমাণ পাওয়া যায়, সেই প্রমাণ সাপেক্ষে তাদের বিচার হওয়া দরকার। সংশ্লিষ্টরা বলছেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু নির্দোষ কোনো কর্মকর্তা যেন শাস্তি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। অতি উৎসাহী হয়ে যদি কেউ কিছু করে থাকে যেটা সাধারণ জনগণের বিপক্ষে গেছে, সুষ্ঠু ভোটের বিপক্ষে গেছে, তাদের বিরুদ্ধে জনপ্রশাসন যদি কোনো ব্যবস্থা নেয় সেটা তো যুক্তিযুক্ত হবে এবং আমি সমীচীন বলেই মনে করি। ইউএনও এবং এসিল্যান্ডের দায়িত্বে থাকা অবস্থায় বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তাদেরও তালিকা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্থিতিশীলতার জন্য সবার আগে প্রশাসনে পুরোপুরি শৃঙ্খলা ফেরাতে হবে। আর এর জন্য চাকরির বিধি বহির্ভূত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। সেই সঙ্গে মেধার ভিত্তিতে পদোন্নতি, পদায়ন ও বদলি করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিগগিরই স্টারলিংকের পরিষেবা চালু করতে চায় বাংলাদেশ। এ নিয়ে কাতারে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। বুধবার দোহায় 8 শীর্ষ সম্মেলনের ফাঁকে এই আলোচনা হয়। 2 দশক ধরে ইলন মাস্কের সাথে কাজ করা ড্রেয়ার জানান, পরিষেবা চালুর সব কাজ শেষ পর্যায়ে। মে মাসের মধ্যে প্রযুক্তিগত উৎক্ষেপণ শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাক্ষাতে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের মানুষ স্টারলিংকের জন্য দিন গুনছে। এই অংশীদারিত্ব পুরোপুরি শুরু হবে প্রযুক্তিগত রোল আউটের মাধ্যমে। ইলন মাস্কের আরেকটি প্রতিষ্ঠান পেপ্যালও বাংলাদেশে ডিজিটাল লেনদেনের সহায়ক হিসেবে কাজ করার বিষয়টি বিবেচনা রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। কুয়েটের 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ থেকেই সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আনিসুর রহমান ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে সকালে অনশন প্রত্যাহারে শিক্ষা উপদেষ্টার আহ্বান নাকচ করে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কুয়েটের শিক্ষার্থীরা। সোমবার বিকেল থেকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 32 শিক্ষার্থীর মধ্যে 3 জন অসুস্থ হয়ে সোমবার বাড়ি ফেরেন। মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন আরও 2 শিক্ষার্থী। বুধবার সকালে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে কুয়েট ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা। এ সময় শিক্ষার্থীদের অনশন ভাঙার আহ্বান জানান। তদন্ত কমিটির উপর আস্থা রেখে অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধও জানান তিনি। 3 জনের একটা কমিটি, যেখানে 2 জন ইউজিসির মেম্বার আছেন, মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন, তারা সার্বিকভাবে পুরো জিনিসটা পর্যবেক্ষণ করে তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। তবে উপদেষ্টার আহ্বান প্রত্যাখ্যান করে উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। যত সময় পর্যন্ত আমাদের একদফা দাবি মেনে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আমরা এমন অনুষ্ঠানে বসেছি, আমাদের মৃত্যু পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। টাইম এক্সটেন্ড না করা হোক, যত দ্রুত সমাধান করা হোক। আমাদের জুনিয়রগুলো আসলে আমরা এদেরকে দেখতে পারতেছি না, সবাই ডিহাইড্রেট হয়ে গেছে, কেউ কথা বলতে চাইতেছে না। গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে দুপক্ষের সংঘর্ষের পর 37 শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটকে শহর থেকে মূল ক্যাম্পাসে স্থানান্তরে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিন্ডিকেটের 561তম জরুরি সভায় চারুকলা স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের নতুন সিদ্ধান্তের পর 34 ঘণ্টা ধরে অনশনরত 9 শিক্ষার্থী অনশন প্রত্যাহার করেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, চারুকলা ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম মূল ক্যাম্পাসে চলবে।
সমাবর্তনের পরে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া নগরে অবস্থিত চারুকলার স্থাপনাগুলো ইনস্টিটিউটে ছাত্রাবাসের কাজে ব্যবহৃত হবে। পাশাপাশি নতুন 4টি বিভাগ নিয়ে চারুকলা অনুষদ চালু করার প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। তবে দাবি বাস্তবায়ন না হওয়ায় সোমবার বিকেল থেকে অনশনে বসেন 9 শিক্ষার্থী। দীর্ঘ বিরতির পর আবারও খাল উদ্ধারে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মোহাম্মদপুরের হাইক্কার খাল উদ্ধারে ভেঙে ফেলা হয়েছে দোতলা ভবন। প্রশাসক বলছেন, খাল দখলদারদের ঘুম হারাম করবেন তিনি। বুধবার সকাল 10টায় মোহাম্মদপুরের হাইক্কার খালপাড়ে অভিযান শুরু হওয়ার কথা। তবে যে ভবনটি ভাঙা হবে তার ভেতর থেকে জিনিসপত্র সরাতে সময় নেয় অভিযান শুরু হতে বিলম্ব হয়। বাড়ির মালিকের দাবি, প্রভাবশালীর কাছে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় এই অভিযান। প্লটটা সালাম স্টিল, উনি এই ভাঙানোর ব্যাপারে সর্বোত্তক সহযোগিতা করতেছে, কারণ ওনার ভিতরে আমাদের 2 কাঠা জায়গা আছে। উনি 9 কাঠা জায়গা কিনা উনি 12 কাঠা নিয়ে বসে আছে। আমরা তাদেরকে বলছি, বলার পরে তারা 80 লক্ষ টাকা আমাদের দিতেও চাইছে। আমরা সেই কম টাকায় দেই নাই বলে আমাদের এই বাড়িও ভাঙাইতেছে এবং ওই আমাদের যে জায়গাটা 2 কাঠা জায়গা সেটাও খালি নিয়ে নিতেছে। বাড়ির জিনিসপত্র সরানোর পর উচ্ছেদ অভিযান শুরু করে ডিএনসিসি। খাল দখল করে গড়ে ওঠা বাড়িটি এক্সকাভেটরের সহায়তায় ভেঙে ফেলা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, পর্যায়ক্রমে সব খাল উদ্ধারে অভিযান চালানো হবে। দখলদারদের কোনো ক্ষমা নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। খাল বিল দখল করে যারা বিল্ডিং করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কোনো না কোনো সময় রাজনৈতিক পট পরিবর্তন হলে মোহাম্মদ এজাজের মতন লোকজন দায়িত্ব কিন্তু পাবে এবং তখন কিন্তু আপনাদের ঘুম হারাম হয়ে যাবে। বাড়িটা তো স্থায়ীভাবে করছেন, কিন্তু সরকারি জমির উপরে খালের উপরে বাড়ি করে নিশ্চিন্তে ঘুমানোর টাইম কিন্তু আর নাই। এই খাল দখল করে গড়ে উঠেছে একটি মসজিদ, সেটি নিজ উদ্যোগে দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শব্দদূষণ নিয়ন্ত্রণ আইনের খসড়া বিধিমালায় পরিবর্তন আসছে। এতে সড়কে দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পারবে পুলিশ। বুধবার শব্দদূষণ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক কর্মশালায় পরিবেশ ও বন উপদেষ্টা একথা জানান। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের গাড়িবহরে হুটার বা সাইরেন ব্যবহার বন্ধ করা জরুরি। শব্দদূষণকে বলা হয় নীরব ঘাতক। শ্রুতিসীমা অতিক্রমকারী যে কোনো শব্দই শ্রবণ শক্তি নষ্ট করে। গাড়ির হর্ন, নির্মাণ কাজ, মাইকের ব্যবহার, শিল্প কলকারখানা কোনো ক্ষেত্রেই শব্দদূষণ নিয়ন্ত্রণের নিয়ম মানা হচ্ছে না। এ কারণে দিন দিন ভয়াবহভাবে বাড়ছে শব্দদূষণ। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের 3য় সংশোধনী কর্মশালার আয়োজন হয় রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে। এতে আলোচকরা জানান, দূষণ নিয়ন্ত্রণে আইনের দুর্বলতায় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের এখানে কাজ করার ক্ষমতাটুকু দেওয়া হোক, যাতে আমরা আইনের কে রেখে মাথায় রেখে আইনের মধ্যে কাজ করতে পারি। যেহেতু 88 ধারা পুলিশের আমলযোগ্য অপরাধ হিসেবে পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে পারে না, তখন আমরা এটার একটা অল্টারনেটিভ হিসেবে যেটা করেছি, হাইড্রোলিক হর্নগুলো আমরা খুলে নিয়েছি। সভায় পরিবেশ ও বন উপদেষ্টা জানান, সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের গাড়ি বহরে হুটার বা সাইরেন ব্যবহার হয়। এই ধরনের চর্চা বন্ধ হওয়া জরুরি। আপনার যদি রাস্তা জ্যাম হয়, হুটার চালালে তো আপনাকে রাস্তা ফাঁকা করে দেওয়া যাবে না। ফলে এই যে একটা কালচারের মধ্যে ঢুকে গেছি আমরা, এই কালচারটা আসলে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা নিরুৎসাহিত করছি, কিন্তু এটা আসলে নিষিদ্ধ করারও একটা দাবি উঠা উচিত। কর্মশালায় উপদেষ্টা আরও বলেন, আইনে শক্ত প্রয়োগ হচ্ছে না, তাই শব্দদূষণ আইনে দুর্বল বিধিমালা সংশোধনের কাজ চলছে। ভারতের যদি শব্দদূষণ বিধিমালাটা আপনি দেখেন বা অন্যান্য দেশের দেখেন, স্পেসিফিক্যালি একটা সেকশনে বলে দেওয়া আছে যে এই আইনের এই ধারাটা পরিবর্তন প্রয়োগের দায়িত্ব পাবে হচ্ছে পুলিশের অমুক টায়ার। তো আমিও আমার শব্দদূষণ বিধিমালাতে ওই বিধানটা সংযোজন করেছি। কর্মশালায় জানানো হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণে পাঠাও ও উবার চালকদের প্রশিক্ষণ দেয়া হবে। সেই সাথে যোগাযোগ, ধর্ম, গণপূর্ত, শিল্প মন্ত্রণালয় সহ রাজুকের সাথে যৌথভাবে কাজ করছে পরিবেশ অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।